নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ধর্ম মানে কি? ধৃ ধাতু যুক্ত অনট প্রত্যয়। ধর্ম মানে যা আমরা ধারণ করি, একান্ত ব্যক্তিগত বিষয়। কেউ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ সপ্তাহান্তে চার্চে যান, কেউ মন্দিরে গিয়ে মাথা ঠুকেন। প্রত্যেকটা নিজেদের ব্যক্তিগত বিশ্বাস। ধার্মিক হওয়া, ধর্মভীরু হওয়া কোনো অন্যায় নয়। আর ধার্মিক আর ধর্মভীরুর সঙ্গে ধর্মান্ধতার কোনো মিল নেই। কেন এই কথাটা বললাম জানেন? বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বাধীনতা দিবসের দিন বঙ্গভবনে গিয়েছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেখানে ইমামতি করেন তিনি। তাই নিয়ে সমাজ মাধ্যমে ওয়াকারুজ্জামানকে বিদ্ধ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তিনি ধর্মান্ধ, তিনি জামায়াতে ইসলামের অনুসারী। আমার পরিষ্কার বক্তব্য, ওয়াকারুজ্জামান একজন ধর্মপ্রাণ মুসলমান, তিনি ধর্মান্ধ এরকম কোনো খবর কিন্তু নেই। আর তিনি যদি জামাতেরই অনুসারী হতেন তাহলে শেখ হাসিনা তাকে কেন সেনাপ্রধান হিসাবে মনোনীত করেছিলেন? আওয়ামী লীগের কিছু সদস্য দেখছি সমাজ মাধ্যমে ওয়াকারুজ্জামানের মুণ্ডপাত করছেন। তাদের বক্তব্য, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর বল প্রয়োগ না করে ওয়াকারুজ্জামান সাংঘাতিক ভুল করেছেন এবং সেনাপ্রধান এবং সেনাবাহিনীর নির্লিপ্ততার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। ৩রা অগাস্ট ২০২৪ সালে সেনাপ্রধান অফিসার্সদের সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে জানিয়ে দেন যে এই ছাত্র জনতা বা এই আন্দোলনকারীদের উপর তার সেনাবাহিনী বল প্রয়োগ করবে না, কারণ দেশের মানুষ পথে নেমেছেন। আমি সেনাপ্রধানের এই বক্তব্যকে, এই অবস্থানকে সর্বান্তকরণে সমর্থন করি। এখন সেনাপ্রধান বলছেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতেই হবে ডিসেম্বরের মধ্যে। সেই জন্য ইউনূসকে কার্যত চরমপত্র দিয়েছেন এবং ইউনূসের ছল চাতুরি যে কোনো মূল্যে নির্বাচন পিছিয়ে দেওয়ার এই উদ্যোগ যে তিনি ধরে ফেলেছেন এবং সেটা যে তিনি মানবেন না, সেনাপ্রধান বিভিন্ন অকেশনে তার এই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। আমি বাংলাদেশের একজনের ভিডিও দেখছিলাম, তিনি বলছেন যে সেনাপ্রধানের যখন তিনি সেনায় যোগ দেন, যখন ট্রেনিং হচ্ছে, তার একজন সহপাঠীর সঙ্গে সেই ভদ্রলোকের দীর্ঘকালীন বন্ধুত্ব। তিনি বলেছেন যে ওয়াকারুজ্জামান প্রথম থেকেই একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি সারাদিনের হাড় ভাঙা প্রশিক্ষণের পর মেসে এসে শোবার আগেও নামাজ পড়তেন। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে ধর্মান্ধতার কোনো কিন্তু মিল নেই। এটা আমার ব্যক্তিগত মত। আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে। আমি শিরোনাম দিয়েছি সাবাস ওয়াকার সাবাস। কেন দিলাম? দেখুন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনে প্রধান উপদেষ্টা চীনে চলে গেছেন, যে চীন মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার 4 বছর পর চীন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস তার 7-8 মাসের সরকারের কৃতিত্ব জাহির করেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তোলেননি, বঙ্গবন্ধুর নাম মুখে আনেননি এবং ভারতীয় সেনার এবং ভারতের জনগণের যে ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বেমালুম সে কথা অস্বীকার করেছেন। আমাদের প্রধানমন্ত্রী ইউনূসকে শুভেচ্ছা বার্তা দিয়ে এটাই বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ভারত ও বাংলাদেশকে এক বন্ধনীতে রেখেছে, এই মুক্তিযুদ্ধের চেতনা অমলিন। সেনাপ্রধান স্বাধীনতা দিবসের দিন একটা বিবৃতিতে বলেছেন
যে পাক হানাদার বাহিনীর আক্রমণ ৭১ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা ঐতিহ্য অমলিন। এই যে পাক হানাদার বাহিনীর তাণ্ডব এবং মুক্তিযুদ্ধের চেতনা অমলিন, এই শব্দবন্ধটা ওয়াকারুজ্জামান খুব সচেতনভাবে করেছেন। এখন মুক্তিযুদ্ধের কথা বলা বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে ঈশ্বর বিরোধিতার সমতুল্য। জয় বাংলা স্লোগান দিলে দেশদ্রোহিতার ধারায় অভিযোগ আনা হচ্ছে। রংপুরে মুক্তিযুদ্ধের কিন্তু ভাস্কর্যকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকায় নববর্ষের মঙ্গল শোভাযাত্রা নিয়ে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, হিজবুত তাহরির আপত্তি করেছে, সেটা নাকি ইসলামিক রীতিনীতির পরিপন্থী। এই যখন বাংলাদেশের পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান দর্থহীন ভাষায় উল্লেখ করেছেন যে পাক হানাদার বাহিনীর কথা এবং মুক্তিযুদ্ধের চেতনা অমলিন থাকবে, এই আশা প্রকাশ করেছেন। এই প্রেক্ষিতে ওয়াকারুজ্জামানের এই বক্তব্য অবশ্যই সাধুবাদ যোগ্য। দেখুন, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রাণভোমরা সেনাবাহিনী। ৫ই অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনাবাহিনীর সামনে সুবর্ণ সুযোগ ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করার, কিন্তু সেনাবাহিনী সেটা করেনি। বরঞ্চ তারা একটা সরকার গঠনের ব্যাপারে উদ্যোগী হয়েছিল। ইউনূস সেনাপ্রধানের পছন্দের তালিকায় ছিলেন না। ছাত্ররা পিড়াপিড়ি করায় ইউনূসের নামে শেষ পর্যন্ত সেনাপ্রধান সিলমোহর দেন, বাট উইথ এ হেভি হার্ট। সেটা সেনাপ্রধান স্বীকারও করেছেন এবং ইউনূসকে তিনি যে বিন্দুমাত্র সম্মান দেখান না তার কথাই সেটা স্পষ্ট। রাওয়া কনভেনশন সেন্টারে সেনাপ্রধান তার বক্তৃতায় ইউনূসকে নোবেলজয়ী, মুখ্য উপদেষ্টা এসব কিছুই বলেননি, শুধু অ্যাড্রেস করেছেন ডক্টর ইউনূস বলে। এবং ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে 2024 সেপ্টেম্বর মাসে আমেরিকা গেলেন, সেই সময় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন করতেই হবে এই মর্মে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। সেটা অবশ্যই ইউনূসের ভালো লাগেনি। সেনাপ্রধানের সঙ্গে তার একটা ঠান্ডা লড়াই চলছে। তুলসী গাবার্ডের ভারত সফরের পর সেনাপ্রধান ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন এবং নির্বাচন যে তিনি যে সময়সীমা নির্ধারণ করেছেন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন করতে হবে সেটা কিন্তু স্পষ্ট করে বলেছেন। সেনা 8 মাসের উপর বেশি সময় এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বাংলাদেশের রাস্তায় আছে। 1,30,000 করে সেনাকে মোতায়েন করা হচ্ছে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু সেনার কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নয়, সেনার কাজ অন্য। সব দেশের সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে না। কোনো বিশেষ পরিস্থিতিতে তাদের হয়তো মোতায়েন করা হয়, কিন্তু সেটা কয়েকদিনের ব্যাপার, তারপর সেনা ব্যারাকে ফিরে যায়। তাদের জন্য যে নির্দিষ্ট কাজ আছে সেই নির্দিষ্ট কাজেই তারা মনোনিবেশ করে। কিন্তু বাংলাদেশে 8 মাস হতে চলল সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাস্তায় থাকতে হচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত একটা অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত সেনাবাহিনীকে এই ভূমিকা পালন করতে হবে। এটা সেনাবাহিনীর কোনো স্তরের আধিকারিক, সাধারণ জওয়ান কারুর কাছেই খুব কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়। সেনাপ্রধান সেনাবাহিনীর মনোভাবটাকে স্পষ্ট করেছেন যে নির্বাচন করতে হবে অবাধ, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেনা কিন্তু বাংলাদেশে ক্ষমতার একটা শক্তি কেন্দ্র, এই সরকারের নিয়ন্ত্রক সেনা। কিন্তু ইউনূস এই বিষয়টা অস্বীকার করে জঙ্গি মৌলবাদীদের সমর্থনে টিকে আছেন, এবং এই জঙ্গি মৌলবাদীরা যখন সেনাপ্রধান অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন তখন সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এক ব্যারিস্টার যিনি আমার বাংলাদেশ পার্টির নেতা, তিনি সেনা ক্যান্টনমেন্টে হামলার হুমকি দিয়েছেন। বাংলাদেশ জুড়ে স্লোগান উঠেছে
ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আব্দুল্লাহর মতো একটা উচ্চিংড়ে সেনা প্রধানের সমমর্যাদার কখনই হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের স্লোগান উঠছে এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক তলানিতে এবং সেনার প্রতি সমর্থন আছে আমেরিকার, পেন্টাগনের, ভারতের এবং বাংলাদেশের বহু মানুষের। বাংলাদেশের রাজপথে মিছিল হয়েছে সেনা শাসন চাই বলে। ভাবতে পারেন যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং অন্তর্বর্তী সরকারের এই আজব কাণ্ড কারখানায় মানুষ যে কতটা বিরক্ত, সেটা তারই প্রমাণ যখন ঢাকার রাজপথে সেনা শাসন চাই বলে মিছিল হয়। কিন্তু সেনাপ্রধান স্বাধীনতা দিবসের দিন তার লিখিত বক্তব্যে যে কথাগুলো বলেছেন, এটাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ভারতের মানুষের মনের কথা, যে মুক্তিযুদ্ধের চেতনা অমলিন এবং পাক হানাদার বাহিনী বাংলাদেশকে বিধ্বস্ত করেছিল। এই কথাটা ইউনূসও বলেনি, তার উপদেষ্টারাও বলেনি, আর ছাত্ররা তো বলবেই না, কারণ তারা হচ্ছে একটা কালো শক্তি, অপশক্তির প্রতীক এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন তারা। এটা আশা করি বাংলাদেশের মানুষের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। নতুন করে এই বিষয়ে কিন্তু আর বলার কিছু নেই। দেখুন, ইউনূস চীন সফরে গেছেন, শি জিনপিং এর সঙ্গে বৈঠক হয়েছে, তিনি বিরাট একটা ভাষণ দিয়েছেন, আর্থিক প্রগতি কিভাবে হবে, উন্নতি কিভাবে হবে। আরে আর্থিক প্রগতি এবং উন্নতির প্রাথমিক শর্ত হলো আইন শৃঙ্খলার উন্নতি, দেশে একটা আইনের শাসন এবং মৌলবাদী এবং জিহাদিদের বিরুদ্ধে সরকারের অবস্থান কতটা তীব্র, সেটাই কিন্তু মাপকাঠি। এই একটা মাপকাঠিতেও ইউনূসের অন্তর্বর্তী সরকার পাস মার্ক পাবে না। এবং ইউনূস তার ভাষণে একবারের জন্য র্যাডিকাল ইসলামের এই আস্ফালনের প্রসঙ্গ তোলেননি। অর্থাৎ তিনি যে জঙ্গি জেহাদিদের ক্রীড়নক, ইউনূস সেটা নিজেই প্রমাণ করে দিচ্ছেন। তাদের আস্ফালন ইউনূস চোখ বুজে মেনে নেবেন, বিনিময়ে তিনি যাতে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন সেটা নিশ্চিত করার চেষ্টা করবে জঙ্গি জিহাদিরা, যে কোনো মূল্যে নির্বাচন পিছিয়ে দেয়। একটা খবর দেখলাম সমাজ মাধ্যমে, ইউনূসের ইকোসিস্টেম থেকে প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে নাকি ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন। এখন অনেকে বলছেন না, ব্যক্তিগত বিমান নয়, বাংলাদেশ সরকার চীনের কোনো একটা বিমান সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া করেছে গ্যাটের কড়ি খরচ করে। সেই বিমানে ৭৯ জনের প্রতিনিধি নিয়ে ইউনূস চীন সফরে গেছেন। আপনাদের মনে আছে কয়েক বছর আগে, তাও ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির শেষ থেকে, সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং ট্রাম্পের একটা বৈঠক হয়েছিল। সেখানে কিম জং উন চীনের পাঠানো বিমানে গিয়েছিলেন সিঙ্গাপুরে। অর্থাৎ চীন বিশ্বকে বার্তা দিয়েছিল যে আমরা উত্তর কোরিয়ার এই স্বৈরাচারী শাসকের পাশে আছি। ইউনূসের ক্ষেত্রে বিষয়টা কিন্তু তা নয়। আমি যদি ভুল বলি আমায় শুধরে দেবেন, আর যদি সত্যি হয় তাহলে সহমত জ্ঞাপন করবেন যে ইউনূস চীনে গেছেন চার্টার্ড বিমান ভাড়া করে। সেই বিমানটা চীনের কোনো বেসরকারি সংস্থার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। শি জিনপিং প্রশাসন আলাদা করে কোনো বিমান ইউনূসের জন্য পাঠাননি। কিন্তু ইউনূসের ইকোসিস্টেম বলছে, দেখো শি জিনপিং কতটা গুরুত্ব দিচ্ছে ইউনূসকে, সেই জন্য চীনের সরকারের বিশেষ বিমান ইউনূসের জন্য পাঠানো হচ্ছে ঢাকায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই বিষয় নিয়ে একটা কনফিউশন আছে, আমার কাছে ক্লিয়ার নয়। দর্শকরা যদি বিষয়টা সম্পর্কে জানেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন।
কি হবে ইউনুস আর শি জিনপিং এর বৈঠকে? প্রতিশ্রুতি, কিছু মৌস্বাক্ষর, তিস্তা মহাপ্রকল্পে চীনের অংশীদারিত্ব বা চীনই নির্মাণ করবে এ বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত হবে, কিন্তু মৌ চুক্তি ভ্যালিডিটি কি? অন্তর্বর্তী সরকার, যার কোনো সাংবিধানিক বৈধতা নেই, সেই সরকারের সঙ্গে চীনা সরকার কোনো চুক্তি করবে না। যখন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সঙ্গে শি জিনপিং এর সরকার অবশ্যই চুক্তি করতে পারে। আর বাংলাদেশে চীনের বিনিয়োগ তো নতুন কিছু নয়। পদ্মা সেতুতে চীনের বিনিয়োগ আছে, র্যাপিড ট্রান্সপোর্টে চীনের বিনিয়োগ আছে, কর্ণফুলী টানেলে চীনের বিনিয়োগ আছে। বহু চীনা নাগরিক বাংলাদেশে কাজ করেন। অনেকে বলেন না ভারতীয়দের সংখ্যা বেশি বাংলাদেশে, ভুল তথ্য। চীনা নাগরিকরা বেশি সংখ্যায় আছে বাংলাদেশে। এবং চীন যখন কোনো ঋণ দেয় কোনো প্রকল্পে, সেই প্রকল্পের শর্ত থাকে প্রকল্প রূপায়ণের কাজ চীনা সংস্থাকে দিতে হবে, তাতে কর্মসংস্থান হবে। চীনা সংস্থা বরাত পেলে চীনের লোকজন বাংলাদেশে কাজ করবেন, এমপ্লয়মেন্ট হবে, হ্যাঁ দেশেরও এমপ্লয়মেন্ট হয়। তো ইউনুসের সঙ্গে শি জিনপিং এর বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীনা বিনিয়োগকে সুরক্ষিত রাখা। কারণ বাংলাদেশে যে জেহাদিরা মাথা চালা দিয়েছে সেটা শি জিনপিং জানেন না তা তো নয়। পাকিস্তানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে চীনের প্রচুর বিনিয়োগ আছে, কিন্তু চীনা নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই জন্য পাক প্রশাসনকে চীন কার্যত চরমপত্র দিয়েছে। এবং শি জিনপিং নাকি চীনা নাগরিকদের নিরাপত্তার জন্য চীনা সৈন্য পাঠানোর পরিকল্পনাও করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মাটিতে চীনা সৈন্য হয়তো সেভাবে আসবে না, কিন্তু ওয়ার কন্ট্রাক্টরের মাধ্যমে চীনা সৈন্যকে চীনা নাগরিকদের নিরাপত্তায় মজুত করা হবে। কারণ পাকিস্তানের প্রশাসন, সিকিউরিটি এজেন্সি চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিদারুণ ব্যর্থ, সেটা শি জিনপিং জানেন এবং শাহবাজ শরীফের সরকারকে সেটা জানিয়েও দিয়েছেন। বাংলাদেশেও একই রকম ভাবে জঙ্গিরা আস্ফালন করছে। তাই শি জিনপিং এবং চীনা সরকার মনে করছে বাংলাদেশে তাদের যে বিনিয়োগ আছে সবার আগে সেই বিনিয়োগকে সুরক্ষিত করা দরকার এবং চীনা নাগরিক যারা সেখানে কর্মরত আছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। সেই জন্যই ইউনুসের সঙ্গে শি জিনপিং এর বৈঠক, এর বাইরে আর কিছু নয়। কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো সরকারি চুক্তি চীন সরকার করবে না। নির্বাচিত সরকার আসলে পরে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা হতে পারে। বাংলাদেশের সরকার চীনের থেকে বিনিয়োগ নেবে কি নেবে না সেটা একান্তভাবে তাদের বিষয়, আমরা কে বলা, আমরা বলতেও চাই না। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সোনালী অধ্যায় ছিল, চীনের সঙ্গেও ছিল। এখন পরিবর্তিত ওয়ার্ল্ড অর্ডারে ড্রাগন আর হাতি একসঙ্গে নাচবে। তাদের বিশ্ব অর্থনীতিতে একটা নতুন ইকোনমিক অর্ডার তৈরি হবে। সেই উদ্যোগে বাংলাদেশ যদি থাকতে চায় থাকতে পারে, কিন্তু কন্ডিশন হচ্ছে জঙ্গি জেহাদি আস্ফালন বন্ধ করতে হবে। এবং এই বিষয়টা নিয়ে ইউনুসের নীরবতা অনেক প্রশ্নের জন্ম নেয়। ইউনুসের নতুন মিত্র পাকিস্তানের হাল কি? পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ হয়ে গেছে। সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে পাক সেনার একটা বড় অংশ চিঠি লিখে জানিয়েছে ইয়োর টাইম ইজ আপ। কারণ যেভাবে ইমরান খানকে পাক সেনা জেলবন্দি করে রেখেছে, যেভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ চালানো হচ্ছে, যেভাবে বালুচিস্তান খাইবার পাখতুনওয়ায় বিদ্রোহীদের মোকাবিলা করতে পাক সেনা ব্যর্থ হচ্ছে, তো পাক সেনার একটা বড় অংশ মনে করছে যে ৭১-এর পুনরাবৃত্তি হওয়া সময়ের অপেক্ষা এবং সেনাপ্রধান হিসাবে আসিম মুনির নিদারুণ ব্যর্থ। তাই সেনাবাহিনীর মধ্যেই বিদ্রোহের ধ্বজা তুলেছেন সেনারা। তারা বলেছেন আসিম মুনিরকে ইয়োর টাইম ইজ আপ, হয় আপনি স্বেচ্ছায় ঠেলে দিন সম্মানের সঙ্গে, না হলে ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। ইউনুসের নতুন মিত্র ইসলামাবাদের অবস্থা কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ৭১ সালের স্মৃতি পাকিস্তানে খুব তাড়াতাড়ি ফিরে আসবে।
ফজলুর রহমান, যিনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বর্ষিয়ান সদস্য, তিনি কি বলেছেন সংসদে দাঁড়িয়ে? যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করবে, আর বালুচিস্তানের ল্যান্ডমাস পাকিস্তানের ল্যান্ডমাসের 44%। 2600 কিলোমিটার ওপেন বর্ডার আছে বালুচিস্তানের সঙ্গে আফগানিস্তান এবং ইরানের। বালুচিস্তান স্পার্সলি পপুলেটেড, কিন্তু ল্যান্ডমাস 44% পাকিস্তানের। অত্যন্ত মিনারেল রিচ প্রভিন্স। বালুচিস্তানের অভিযোগ কি? চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সুবাদে বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে অবাধে লুটপাট করা হচ্ছে। পাকিস্তানের সামরিক কর্তারা এবং পাঞ্জাবের এলিটরা বালুচিস্তানের সম্পদ লুট করে ভোগ বিলাসে মত্ত আছেন, আর বালুচিস্তানের সাধারণ মানুষের জীবনের কোনো উন্নতি নেই। সেই জন্যই জাফর এক্সপ্রেসে হামলা হয়, সেই জন্য পাক সেনার কনভয়ে হামলা হয়, এবং বালুচ লিবারেশন আর্মি সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে এক ছাতার তলায় এনেছে। এবং বালুচিস্তান যদি স্বাধীনতা ঘোষণা করে, সবার আগে তার স্বাধীনতাকে স্বীকৃতি দেবে ভারত সরকার, এবং আন্তর্জাতিক মঞ্চেও স্বাধীন বালুচিস্তান যাতে স্বীকৃতি পায় তার জন্য আমরা সচেষ্ট হব। যে পাকিস্তান নিজের ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখতে পারবে কিনা, আবার একটা পাকিস্তান ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে কিনা, সেটা আগে পাক প্রশাসন ভাবুক। ইউনুস ভাবুক যে ইসলামাবাদের কোলে উঠে পড়লে পাকিস্তানও ওই টেরোরিজম, এই বাংলাদেশও টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার বলে বিবেচিত হবে। এটা ইউনুসের মাথায় কি ঢুকেছে, নাকি বুঝলেও জঙ্গি জিহাদিদের সমর্থন পেয়ে তিনি এতটাই আত্মহারা যে বাস্তবটুকু বুঝতে পারছেন না? এই আবহে সেনাপ্রধানের ওই বক্তব্য যে পাক হানাদার বাহিনীর আগ্রাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা অমলিন থাকবে, এই দুটো শব্দবন্ধ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে খুবই তাৎপর্যপূর্ণ।